শ্রী চৈতন্য মহাপ্রভুর কাল জয়ী ভবিষ্যৎবাণী পূর্ণ হতে চলেছে। তিনি বলছেন, প্রতিটি শহরে ও গ্রামে আমার পবিত্র নামের জপ শোনা যাবে। পৃথিবীতে আছে এত নগরী 3 গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরা নাম। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি কল্পনা করেছিলেন যে একটি দিন আসবে যখন এই জায়গাটি জলপথ রাস্তা দ্বারা ভালোভাবে সংযুক্ত হবে। সেতু, ট্রেন এবং এমনকি বায়ু এটি সকলের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলে। তিনি তার শিষ্যদের হাতে মায়াপুর উন্নয়ন প্রকল্পের দায়িত্ব অর্পণ করেন এবং আদেশ দেন, আমি তোমাদের ঈশ্বরের রাজ্য দিয়েছি, এখন এটি গ্রহণ করুন, এটি বিকাশ করুন এবং উপভোগ করুন। সেই সময়ে মন্দির প্রাঙ্গণের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে অবস্থান করে। প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছিলেন যে শহরটি ধীরে ধীরে আগামী দিনে 50,000 জনসংখ্যায় পরিণত হবে এবং সমস্ত মানবতার জন্য একটি মডেল শহর হিসেবে কাজ করবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। মায়াপুরে জানো তো, আমি আগেও এসেছি, তবে সেটা একবার, আর সেটা যখন ক্লাস 10-এ পড়ি। জানো, মাধ্যমিক পরীক্ষা দেব সেই সময়। আসলে সেই ঘটনাটা এমন ছিল, চলো বলি। প্রতি বছর আমাদের আশ্রম অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি থেকে পিকনিকের জন্য নিয়ে আসা হয় কোনো না কোনো জায়গাতে। তো সেই সময় ঠিক করা হয়েছিল এই মায়াপুরের জায়গা। তো আমি যেহেতু মাধ্যমিক দেব, বাইরে বেরোতে আমার খুব ভয় লাগছে। ভাবছি বেরোবো, বাড়িতে থেকে বেরোতে দেবে কি দেবে না, দেবে কি দেবে না। তারপর আমি অনেক ভাবনা চিন্তা করলাম, ভাবলাম যাব না, থাক, বাড়ি থেকে বকাঝকা করবে, সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, কি দরকার, বাইরে যাব না, পরেই ঘুরতে যাব। যখন ছুটি হচ্ছে আমাদের রাত্রেবেলায় হাই সেকশনের ছুটি, তখন ছুটি হওয়ার সময় 9:30 তখন বাজবে। আমাদের দেবরূপদা তখন হাই সেকশনের ইনচার্জ ছিলেন। তো দাদা সে সময় আমাকে বলছে, সঙ্গীতা তুই কিন্তু যেতে পারিস, তুই গেলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ এটা তো ভগবানের জায়গা, আর ঠাকুরের কাছে যাওয়াটা কিন্তু কোনো অসুবিধাজনক নয়। তা আমি বললাম, অনেক ভেবে চিন্তে দাদাকে বললাম যে ঠিক আছে দাদা, আমি যাব। মানে তখন কিন্তু আর বেশি কিছু ভাবিনি, বাড়িতে কি বলবে না কি করবে। তাই বললাম ঠিক আছে যাব, কারণ দাদা যখন বলছে নিশ্চয়ই ভালোর জন্যই বলছে, খারাপের জন্য আমাদের বলবে না। দাদা মানে বুঝতে পারলে তোমরা? দাদা আসলে আমরা আশ্রমে প্রত্যেকটা টিচার, সেটা হোক আমাদেরকে পড়াচ্ছেন, সেটা হোক রান্না করছেন, যারা রান্না করেন আমাদের টিফিন দেন, হোক বা বাইরে যারা পরিষ্কার করেন, ক্লিন করেন, প্রত্যেকটা মানুষ, আমরা কাউকে স্যার বা ম্যাডাম এই সমস্ত আমরা কখনোই ডাকিনি বা আজও ডাকি না। আমরা সবসময় স্যার, তোমাদের কাছে যদি স্যার মনে হয় তাহলে আমরা সেটা দাদা বলে ডাকি, আর যদি ম্যাম মনে হয় তাহলে আমরা দিদি বলে ডাকি। দাদা আর দিদি বলেই আমরা ছোট থেকে ডেকে এসেছি। তো এটাই হচ্ছে দাদা গল্প। তো সেই সময়টাতে আমি তখন দাদাকে বললাম যে ঠিক আছে দাদা, আমি যাব। তারপরে পরের দিনকে আমরা সন্ধেবেলায় সবাই চলে এলাম খাওয়া দাওয়া করে, আর বাসে চেপে গেছিলাম
আর হই হই করে আনন্দ করতে করতে আমরা সবাই মিলে সকালবেলায় পৌঁছে গেছিলাম মায়াপুরে। তো সেই অনেক দিনকার আগের কথা, তবে সেই সময়টাতেও এই এত কিছু চারিদিকে অতটা ভালোভাবে মনে নেই, কারণ তখন সবাই মিলে আমরা একটা আনন্দ করতাম। এখন যতটা বড় হয়ে বুঝতে পারছি, তখন অতটাও ভালো করে বুঝতে পারিনি। তবে একটুখানি মনে আছে যে এই মন্দিরটা এখন যতটা হয়েছে সেই সময় এতটা হয়নি। এর থেকে আর একটু কিছুটা, মানে অর্ধেকটার মতনই হবে সেই সময় তখন হয়েছিল। আর এখন তো পুরো অনেকটাই হয়ে গেছে, অনেকটাই। আমি সেই সময়টাতে এসেছিলাম স্টুডেন্ট হয়ে। সেই সময়টাতে আমি পিকনিকের জন্য একটা বাইরে আসা, ঘুরতে আসা, ভগবানের কাছে আমরা সবাই মিলে এসেছিলাম। আর আজ এসেছি আমার বরমশাইয়ের সাথে, আমার ইন্দ্রের সাথে এসেছি। সবাই মিলে একসাথে এসেছি, বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা রয়েছে, আমরা পুরো একটা ফ্যামিলি নিয়ে এসেছি। আর সাথে আশিস দাদাও রয়েছে, কারণ আশিস দাদাও কোথাও ঘুরতে বেরোয়নি, তাই জন্য আমরা যেহেতু এত বাইরে ঘুরতে বেরোই, সে কারণে দাদাও আমাদের সাথে এসেছে। তো আমার ভীষণ 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 আনন্দ হচ্ছে। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ওনার সমাধিস্থলে এবং মিউজিয়ামে যাওয়ার জন্য আমাদের সবার ফোনগুলো জমা দিয়ে দিয়েছিলাম কাউন্টারে। 7টি ফোন থাকায় 5 টাকা করে 35 টাকা দিয়ে একটি কুপন নিলাম। আর পাশের কাউন্টারে সেই কুপন দেখিয়ে সমস্ত জুতো রাখার জন্য একটা ব্যাগ নিয়েছিলাম। আর সব ব্যাগের মধ্যে জুতোগুলো ভরে দিয়ে আমরা চলে গেলাম লাইনে দাঁড়াতে। আর জানো, প্রচুর বড় লাইন, অনেক বড় লাইন ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে অপেক্ষার অবসান, শেষমেশ আমরা যেতে পারলাম ভেতরে। এবারে সেই ভেতরে যাওয়ার পরে আমরা প্রভুকে প্রণাম করলাম। ওনার ওখানে যাওয়ার পরে প্রণাম করে তারপরে সেখান থেকে ইন্দ্র 10 টাকা করে কুপন কাটলো মিউজিয়ামে যাওয়ার জন্য। সেখানে কুপন নিয়ে আমরা চলে গেলাম মিউজিয়ামে। আর জানো তো, সেখানে ভেতরে মিউজিয়ামে এত সুন্দর জিনিসগুলো দেখছিলাম, ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে সামনে তুলে ধরেছেন ওনারা। কত সুন্দর পুরো চিত্রগুলো, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু দেখানোর তো সেই সুযোগটা ছিল না, কারণ আগেই আমাদের ফোনগুলো জমা নিয়ে নিয়েছিল। যদি সুযোগ থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখাতাম। কি আর করা যাবে, কিছু করার নাই। আর জানো তো, যেহেতু হাতের সময় একদম বেশি ছিল না, তাই সব কিছু সামনে তুলে ধরতেও পারিনি। আমরা চটজলদি করে সবটা দেখেছি আর খুব তাড়াহুড়োর মধ্যে সবটা ঘুরেছি। আমরা ওইখান থেকে বেরিয়ে এসে আমরা চলে গেছিলাম সন্ধ্যা আরতির জন্য। প্রচণ্ড ভিড়, একদম নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। আমরা সামনের দিকে এগোকে পেছন দিক থেকে এমনভাবে ঠেলছে, আমরা এমনিই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদেরকে আর হাঁটতে হচ্ছে না কিন্তু। তো তারপরে আমরা ভেতরে গিয়ে ভগবানকে আমরা দর্শন করলাম। সন্ধ্যা আরতি হচ্ছে সেই সময়, সেই মুহূর্তটা বলে বোঝানোর নয়। তোমরা যারা গেছো তারা খুব ভালোভাবে বুঝতে পারছো কতটা আনন্দদায়ক, কতটা শান্তি সে জায়গাটা। তো সেইখান থেকে বেরিয়ে এসে আমরা মহাপ্রভুর প্রসাদ নিলাম। মহাপ্রভুর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে। আর তারপরে নীলের তাতায় খুব সুন্দর একটা গান কিনে দিল। আর আমি আর বৌদি ফুচকা খেয়ে চলে এলাম রুমের ভেতরে। আর রুমের ভেতরে আসার আগে আমরা রুটি তরকারি নিয়ে এসে খাওয়ার পরে এই যে রাত্রে শোয়ার সময় নাইট বাল্ব নেই, তো ইন্দ্রের বুদ্ধি দেখো, ওই বাল্বটার মধ্যে কালো প্লাস্টিকটা জড়িয়ে দিয়েছে। কালো প্লাস্টিকটা জড়িয়ে হয়ে গেল নাইট বাল্ব। মাকে জিজ্ঞেস করছিলাম, মা কি খাইছো গো, তোমার ছেলেকে এত বুদ্ধি? মা বলছে, কিছুই না, বাতাসা জলমুড়ি, তাই খেয়ে আমার ছেলের এত বুদ্ধি। আর পাশে ইন্দ্র আমাকে বলছে, মা আমরা তো ওটাই খেয়েছি, আর তোমার ছেলেকে কতই না কিছু খাবার